সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন আজ। প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%। মালয়েশিয়া কর্মী পাঠাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনা হবে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন বন্ধে ক্ষোভ, বাস মালিকদের যোগসাজশ বলছে এলাকাবাসী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। সাথে আছি আমি নার্গিস মুজিদলিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই বাজেট 2024-25। কাল সংসদে উঠছে 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। রেকর্ড 7,97,000 কোটি টাকার নতুন বাজেটে প্রায় 5,07,000 কোটি টাকা যাচ্ছে পরিচালন খাতে। উন্নয়নে বরাদ্দ থাকছে 2,81,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 5,45,400 কোটি টাকা। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হচ্ছে 6.75%। এবারে বাজেটের প্রতিপাদ্য সুখী সমৃদ্ধ উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। তৌহিদুর রহমানের রিপোর্ট। বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে, ডলারের বিপরীতে কমছে স্থানীয় মুদ্রার মান, সাথে যোগ হয়েছে উচ্চ মূল্যস্ফীতি। তাই একদিকে আমদানি কমিয়ে রিজার্ভ ধরে রাখার চেষ্টা, অন্যদিকে উৎপাদন ও যোগান বাড়িয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ। পাশাপাশি মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষাও কম নয়। সামষ্টিক অর্থনীতির এমন বাস্তবতার মধ্যে জাতীয় সংসদে উঠছে 2024-25 অর্থ বছরের বাজেট, যার সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের ঘোষিত 7,61,785 কোটি টাকার বাজেটের চেয়ে 32,242 কোটি টাকা বেশি। নতুন বাজেটে পরিচালন ব্যয় ধরা হচ্ছে 5,06,971 কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ রাখা হচ্ছে 2,81,453 কোটি টাকা। রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে 5,45,400 কোটি টাকা আয় করতে চায় সরকার। এর মধ্যে এনবিআরকে জোগাড় করতে হবে 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 15,000 কোটি টাকা, আর কর ব্যতীত নানা খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে 46,000 কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা, যা মোট জিডিপির 4.6%। এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে। বিদেশ থেকে 1,27,200 কোটি টাকা এবং 1,37,500 কোটি টাকা নেওয়া হবে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা 15,400 কোটি টাকা। এদিকে নতুন বাজেট বাস্তবায়ন সম্ভব হলে 2024-25 অর্থ বছরে 6.75% জিডিপি প্রবৃদ্ধির আশা করছে সরকার, আর মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ ক্রেতারা নাকাল, অন্যদিকে অর্থনীতির আকার অনুযায়ী রাজস্ব আহরণের গতিও ধীর। এসব মোকাবেলায় আসছে বাজেটে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। পাশাপাশি সরকারের যে চলমান উন্নয়ন প্রকল্প সেটি যেমন বলবৎ রাখার জন্য বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে, তেমনি সাধারণ মানুষ তথা গরিব মেহনতি মানুষের জন্য বরাদ্দ রাখা হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। বিএনপি ও খালেদা জিয়া তাদের আমলে দেশের নয়, ব্যক্তিগত উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণে কাজ করে দাবি তার। সংসদের বাজেট অধিবেশনে মালয়েশিয়া কর্মী পাঠাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনার কথাও জানিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। শুরু হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশন। বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।
মোট 14,250। অধিবেশনের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে সংসদ নেতার কাছে জানতে চান সংসদ সদস্যরা। জবাবে সরকারি নিয়ম মেনে ও সুযোগ ব্যবহার না করে বিদেশে অবৈধভাবে শ্রমশক্তি পাঠানো বন্ধের প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকদের হয়রানির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। প্রতিটি বারই যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। বিএনপি আমলে জনবান্ধব সব পদক্ষেপ বন্ধের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের লাভ বা সুবিধা যাচাই করেই যে কোনো প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্প নেবার সময় সব থেকে বেশি যেটা গুরুত্ব দেই সেটা হলো এই প্রকল্পগুলি অন্তত পক্ষে পরিবেশ বান্ধব হতে হবে এবং মানুষের জীবন মান উন্নত হতে হবে, সেদিকে খেয়াল রেখেই আমরা প্রকল্প নিয়ে থাকি। শুধু প্রকল্প নেওয়ার জন্য আমরা নেই না, এমন কোনো বিদেশি অর্থায়নেও যদি প্রকল্প আসে তো সে প্রকল্পগুলি আমরা আগে বিবেচনা করি যে তার কতটুকু আমার দেশের জন্য কার্যকর, এর থেকে জনগণ কি পাবে বা ওই প্রকল্প বাস্তবায়ন হলে তার রিটার্ন কি আসবে, সেগুলো আমরা বিবেচনা করেই তখন গ্রহণ করি। সরকার প্রধান জানান, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ গড়ার চেয়ে মানসম্মত চিকিৎসক ও সেবা নিশ্চিত করতে চায় সরকার। আর মেডিকেল কলেজগুলিও যে যখন আমরা করছি, অবশ্যই মেডিকেল কলেজ করবার আগে যথাযথ শিক্ষক পাওয়া যাবে কিনা, কত ছাত্র পাওয়া যাবে এবং যারা শিক্ষা নেবে সেখানে সেই হাসপাতাল উপযুক্ত আছে কিনা বা সেই সেবাটা নিতে পারবে কিনা, এই সকল বিষয়গুলি বিবেচনা করেই কিন্তু মেডিকেল কলেজগুলি করা হয়। যেখানে সেখানে যে কোনো সংস্থা বা প্রকল্পের নাম রাখতে বঙ্গবন্ধু বা তার পরিবারের নাম ব্যবহার করা যাবে না বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট দেখে চট্টগ্রাম কক্সবাজার রেল রুটের একমাত্র বিশেষ ট্রেন কক্সবাজার স্পেশাল বন্ধে ক্ষোভে ফুঁসছেন চট্টগ্রামবাসী। তাদের অভিযোগ, বাস মালিকদের প্রেসক্রিপশনে অল্প সময়ে জনপ্রিয় হওয়া ট্রেনটি বন্ধ রেখে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রায় 18,500 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দুহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 102 কিলোমিটার দীর্ঘ রেলপথটি গত বছরের নভেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত চালু হয় বিশেষ ট্রেন কক্সবাজার স্পেশাল। রেল সার্ভিসটি ঘিরে পর্যটক ও স্থানীয়দের মাঝে উৎসাহ উদ্দীপনার সাথে মেলে স্বপ্নের ডানাও। অনেক পর্যটকদের যাতায়াতের ব্যবস্থার এর পক্ষে অনেক হবে, উপকারে আসবে। 5 মাসে ভেঙেছে সেই স্বপ্ন। ইঞ্জিন ও চালক সংকট দেখিয়ে 30 মে থেকে বন্ধ রাখা হয়েছে ট্রেনটি। যাত্রীরা আরামদায়ক রেলযাত্রা বেছে নেয় চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস ভাড়া কমেছিল জনপ্রতি 100 টাকা। হঠাৎ করেই ট্রেনটি বন্ধের পেছনে তাই বাস মালিকদের ষড়যন্ত্র দেখছে যাত্রী কল্যাণ সমিতি। যে পরিবহনের যে একটা সমতা তৈরি এবং জনবান্ধব একটি রেল সার্ভিস, এটা কিন্তু ফুটে উঠেছিল। আমরা দেখেছি যেখানে আন্তনগর ট্রেনগুলোতে 60 থেকে 70%, 80% পর্যন্ত গড় যাত্রী বোঝাই হয়, সেই জায়গাতে আমরা স্পষ্টত লক্ষ্য করেছি 90 থেকে 95%, কোথাও 97-98% পর্যন্ত গড় যাত্রী বোঝাই ছিল। আরও ট্রেন বাড়িয়ে জনপ্রিয় ও লাভজনক সার্ভিসটি ফের চালুর দাবি ক্ষুব্ধ চট্টগ্রাম কক্সবাজারবাসীর। 18,000 কোটি টাকার প্রকল্প চালু করে যেটা এখান থেকে সুফল পাবে বলেছিল, তারা ভেবেছিল, সেটা এই অঞ্চলের মানুষ সত্যি তাতে আশাভঙ্গের একটা কারণ ঘটেছে। তবে যাত্রীদের সুবিধা বিবেচনায় ঈদের আগে পরে আর মাত্র 1 সপ্তাহ ট্রেনটি চালু রাখবে রেলওয়ে। যাত্রীর চাহিদার কারণে এতদিন এটা চালানো হয়েছিল, তবে এখানে লোকালি যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আমরাও এই ট্রেনটিকে স্থায়ী করার জন্য আমরা মেসেজ দিয়েছি।
8 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত মাত্র 52 দিনেই 54,814 জন যাত্রী পরিবহনে 1,04,41,000 টাকা আয় করেছে কক্সবাজার স্পেশাল। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। হারিয়ে যেতে বসেছে ধবল গরু লালন পালনের ঐতিহ্য, টিকতে পারছে না মীর কাদিমের খামারিরা। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। হারিয়ে যেতে বসেছে ধবল গরু লালন পালনের 100 বছরের ঐতিহ্য। গোখাদ্যের দাম বৃদ্ধি, ইনজেকশন এবং ভেজাল খাবার ওষুধে গরু মোটা তাজাকরণের প্রতিযোগিতায় টিকতে পারছেন না মুন্সিগঞ্জের মীর কাদিমের খামারিরা। তবে ছোট পরিসরে কেউ কেউ আগলে রেখেছেন পূর্বপুরুষের পেশাটি। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। একসময় কুরবানির ঈদে পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়া হাটের বড় আকর্ষণ ছিল মুন্সিগঞ্জের মীর কাদিমের সাদা গরু। হাটটির বয়স 100 বছর। শুরু থেকে এই হাটে ধবল গরু তুলে আসছিলেন মীর কাদিমের 2 শতাধিক খামারি। তাদের সংখ্যা কমে এখন নেমে এসেছে মাত্র 10 থেকে 12 জনে। ক্রমাগত লোকসান, গোখাদ্যের দাম বৃদ্ধি, ইনজেকশন দিয়ে মোটাতাজাকরণের ধাক্কাসহ সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ধবল বা সাদা গরু লালন পালনে আগ্রহ হারাচ্ছেন খামার মালিকরা। বেশি দামে কিনতে হয় এবং পাটি আসলে মনে হয় ঠিক মতন কিনা বেচা হয় না, এর কারণে মনে হয় একটু কমে গেছে। বুড়ের ভুসি ছোলা খাওয়াই, খুদ খাওয়াই, ঠিক আছে, মশিনা কোয়েল খাওয়াই, পয় পরিষ্কার এই সুন্দরভাবে। এটা কোনো মেডিসিনের গরু না। ধবল গরুর শরীরে ইনজেকশন বা মোটাতাজাকরণের ঔষধ ব্যবহার করা হয় না। খামারিদের নিজস্ব মিলে ভাঙানো খৈল, ভুসি, কুড়া, চালের গুঁড়া খাইয়ে পরম মমতায় লালন পালন করা হয়। আমরা এই গরুগুলাকে দানাদার খাবার খাওয়াই, যেমন বুটের ভুসি, গমের ভুসি, খেসারি ভুসি, মুসুরি ভুসি। তবে হারাতে বসা ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের প্রতিশ্রুতি প্রাণী সম্পদ বিভাগের। আমরা এই গরুগুলাকে তাদের লালন পালনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর সর্বোচ্চ সহযোগিতা করে থাকে। বর্তমান বাজারে মীর কাদিমের গরুর মূল্য আকার ভেদে 2 থেকে 4 লাখ টাকা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। উৎসবকে আরও রাঙাতে বাহারি পোশাকের পসরা সাজিয়েছে রাজধানীর ফ্যাশন হাউসগুলো। আর ঈদুল আজহার কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে পেমেন্টে 10% ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। মিনালা দিবার রিপোর্ট। ঈদে নিজেকে নানা সাজে সাজিয়ে তোলেন সব বয়সী মানুষ। সুন্দর পোশাকে বেড়ে যায় সামাজিক মর্যাদাও। ক্রেতাদের বৈচিত্র্যময় রুচি পছন্দ বিবেচনায় উৎসবের নানা রঙে রঙিন পোশাক এনেছে স্প্ল্যাশ। বনানীর এই শোরুমে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি, কাবলি, টি শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল, ডেনিম, চিনোস, ব্লেজার, ফর্মাল প্যান্ট সহ ছেলেদের বাহারি পোশাক। মেয়েদের জন্য রয়েছে লং ড্রেস, শর্ট টপস, কাফতান, শার্ট, জেগিংস, লেগিংস, প্লাজো, জাম্পশু, ক্রপড স্কার্ট এবং পার্সোনাল অ্যাক্সেসরিজের পসরা। আমাদের অনেকগুলা কাপ্তান স্টাইল এসেছে, এবার নতুন স্টাইল। নর্মালি এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে এসেছে, দেন কিছু লং ড্রেস এসেছে, কিছু পার্টি ড্রেস আছে। ঈদের কেনাকাটায় বাড়তি আনন্দ দিচ্ছে বিকাশ। 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হিসেবে দিনে 100 টাকা এবং ক্যাম্পেইন চলাকালে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ক্যাম্পেইনটা হচ্ছে কাস্টমার পেমেন্টের মাধ্যমে 200 টাকা ক্যাশব্যাক পাবে। বিকাশ ক্যাম্পেইনটা চলার কারণে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি আমরা, যে ক্ষেত্রে কাস্টমার একটা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের একটা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সেলটাও ভালো হচ্ছে। বিকাশের এমন উপহারে ক্রেতাদের মুখে হাসি। আমরা সবসময় হচ্ছে কেনাকাটা করার ক্ষেত্রে একটু ডিসকাউন্ট বা একটু ছাড় পেতে পছন্দ করি, যে একটু কম হলে ভালো, আর সেক্ষেত্রে বিকাশ একটা ভালো নগদ অর্থ বহনের ঝামেলা না থাকায় বিকাশ পেমেন্টকেই বেশি সুবিধাজনক মনে করছেন তারা। অনেক সময় কিন্তু অনেক জায়গাতে কিন্তু ক্যাশ মানি ক্যারি করাটাও একটা ডিফিকাল্ট ব্যাপার, সেটার জন্য বিকাশ ইজ ভেরি গুড। নিরাপদ কেনাকাটায়ও বিকাশে আস্থা গ্রাহকদের। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বিজেপির এনডিএ জোটেই নীতিশ নাইডুর আস্থা, টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোদি। এবার দৃষ্টি দেব ভারতের নির্বাচন পরবর্তী রাজনীতির দিকে। সকল জল্পনা উড়িয়ে ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটেই আস্থা রাখছেন বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। বুধবার দিল্লিতে এনডিএ জোটের বৈঠকে বিজেপির সঙ্গে জোট সরকার গড়তে চিঠিতেও সই করে ফেলেছে তেলেগু দেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেড। শনিবার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। আশরাফ শুভর রিপোর্ট। বুধবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতারা। মূলত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকে পক্ষে রাখতেই এই বৈঠক, কারণ তাদের 28 আসন ছাড়া সরকার গঠন একরকম অসম্ভব। দীর্ঘ আলোচনার পর বিজেপিতেই আস্থা রাখলেন নীতিশ নাইডু। লিখিত চুক্তিও সই করেন দুই নেতা। ফলে লোকসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে বিরোধী দলের বেঞ্চেই বসতে হচ্ছে। এর মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খড়গের বাড়িতে বৈঠকে বসেন ইন্ডিয়ার 26 দলের নেতারা। নীতিশ কুমারকে জোটে টানতে উপপ্রধানমন্ত্রীর পদেরও প্রস্তাব দিয়েছিল ইন্ডিয়া জোট। তবে এখানে শেষ দেখছেন না ইন্ডিয়া জোটের নেতারা। নীতিশ নাইডুর জোট বদলের অতীত ইতিহাস টেনে তারা বলছেন, যে কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়বে সরকার। এর আগে বুধবার সকালেই 17তম লোকসভার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতিশ নাইডুর সমর্থন পাওয়ায় প্রধানমন্ত্রী হতে বাধা থাকল না নরেন্দ্র মোদীর। জওহরলাল নেহরুর পর স্বাধীন ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর শপথ নিতে যাচ্ছেন মোদী। শনিবারই হতে পারে তার শপথ অনুষ্ঠান। আশরাফ শুভ, একুশে টেলিভিশন। পশ্চিমা বিশ্বকে ফের কড়া হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো চাইলে অন্য দেশকে অস্ত্র সরবরাহ করে পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে বলে সতর্ক করেন। স্থানীয় সময় বুধবার সেন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলনে ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর দূরপাল্লার অস্ত্র সরবরাহের নিন্দা জানান পুতিন। বলেন, কেউ যদি রুশ ভূখণ্ডে হামলার জন্য অস্ত্র পাঠাতে পারে তবে মস্কোরও একই অধিকার আছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন। বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে যে কোনো পদক্ষেপ নিতে পারে তার সরকার। সবকিছু ব্যবহারের সম্ভাবনা আছে উল্লেখ করে একে হালকাভাবে না নেয়ার পরামর্শ দেন তিনি। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র ও জার্মানি। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন আজ। প্রবৃদ্ধির লক্ষ্য 6.75%। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনা হবে, সংসদকে জানালেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন বন্ধে ক্ষোভ, বাস মালিকদের যোগসাজশ বলছে এলাকাবাসী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।